আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জীবন ঠিক কতটা কঠিন তা বুঝি বাবা মা না থাকা সন্তানরাই সব থেকে ভালো জানে। আমার দুর্ভাগ্য, আমিও সেই দলের। আমার বয়স যখন 6 বছর, তখন বাবা মা দুজনেই একটা দুর্ঘটনায় মারা যান। দুর্ভাগ্যক্রমে বেঁচে যাই আমি। হ্যাঁ, এটাকে দুর্ভাগ্যই বলবো, কারণ সেদিন বাবা মার সাথে আমিও মারা গেলে আজ এত লড়াই করে এ পৃথিবীতে বেঁচে থাকতে হতো না আমার। সেদিন আমাদের উঠোনে দুটো খাটিয়া রাখা হয়েছিল, একটাতে বাবার থেতলে যাওয়া দেহ, আর একটাতে মার রক্তাক্ত শরীর। রাতে ভীষণ ঝড় উঠেছিল সেদিন। আমাকে ঘরে ঘুমিয়ে রেখে বাবা আর মা বেরিয়েছিল আমাদের গোয়াল ঘরে কি অবস্থা দেখতে। 3টে গরু বাঁধা ছিল, চালটাও খুব একটা মজবুত না, তাই তো দেখতে উঠেছিল বাবা মা। কিন্তু গোয়াল ঘরের কাছে যেতেই গোয়ালের সাথে বড় আম গাছটা উপড়ে পড়ে চালের ওপর। সেই সময় ওনারা চালের নিচেই ছিলেন। এত বড় গাছটা সহ চাল ভেঙে পড়ে ওনাদের মাথার ওপর। একটা গরুও মারা যায় চাপা পড়ে। সাথে আমায় এতেম করে চলে যায় আমার সুখের প্রদীপ দুটো মানুষ, যাদের ছাড়া পৃথিবীতে আমি একদম একা। একটা মেয়ে হয়, বাবা আমায় খুব ভালোবাসতেন। দুজনের চোখের মণি ছিলাম আমি। এতটুকু কষ্ট কখনো পাইনি। কিন্তু ওনারা চলে যাবার পর আমার দায়িত্ব পড়ে হাসিম চাচার ওপর। উনি আমার বাবার একমাত্র ছোট ভাই। চাচি খুব একটা ভালোভাবে নেননি ওনার সংসারে বাড়তি আমার বোঝা। যদিও আমার বাবার যা কিছু ছিল সবটাই চাচা দখল করে নেন, কিন্তু বিনিময়ে আমাকে একটুখানি ভাত আর মাথা গোজার ঠাইও দিতে ওনাদের গায়ে লাগতো। যাই হোক, অনাদরে অবহেলায় কখনো চাচির হাতের মারপিট খেয়ে বড় হতে লাগলাম আমি। কোনো কাজের এতটুকু ভুল হলেই চলতো চাচির হাত। কিন্তু আমি প্রচণ্ড জেদ করেও নিজের পড়াশোনাটা এগিয়ে নিয়েছিলাম। আস্তে আস্তে আমি মাধ্যমিক দিলাম, বড় হলাম। চাচার কাছেও মনে হয় আমি বাড়তি বোঝা ছিলাম। দেখেও না দেখার ভান করতেন আমার ওপর হওয়া অন্যায়গুলো। চাচির বাড়ির কাজের লোকের চাহিদা মিটিয়ে বড় হলাম আমি, কিন্তু এতেও আমার কোনো আফসোস ছিল না। আমার খারাপ তখন লাগতে শুরু করে যখন আমার চাচাতো ভাই আমার দিকে বাজে নজর দিতে শুরু করে। সে আমার চাচার ছেলে হলেও আমার থেকে বয়সে বড়। লোকের মুখে শুনেছি বাবা মার বিয়ের অনেক বছর পর আমার জন্ম হয়, তাই তো চাচার ছেলে হারুনের থেকে আমি ছোট। তো প্রায় রাতে আমি বুঝতাম কে যেন আমায় বাজেভাবে ছোঁয়ে। তারপর একদিন এমন বাজে স্পর্শের মধ্যেই চোখ খুলে দেখলাম সে আর কেউ নয়, আমারই আপন চাচাতো ভাই হারুন। আমি চাচিকে বলে দেব বললে উনি আমায় মারার হুমকি দেন, আর আমায় রোজ রাতে দরজা খোলা রাখতে বলেন। সে রাতের মতো হারুন ভাই চলে গেলে সারা রাত ধরে কাঁদি আমি। একটুও ঘুমাই না সারা রাত। বাবা মাকে দোষারোপ করে করে কাঁদি। কেন এই নোংরা পৃথিবীতে ওনারা আমায় একা রেখে চলে গেলেন, যেখানে রক্ত রক্তকে চেনে না। আধা ভাঙা একটা টিনের ঘরে থাকতে দিয়েছিল ওনারা আমায়, আর আমার বাবার বাড়িটাতে ওনারা নিজেদের দখলে নিয়ে ব্যবহার করতেন। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার সময় আমার কলিজা কাঁপতো। এই বুঝি হারুন ভাই আসলো, এখনই বুঝি বাজেভাবে স্পর্শ করলো আমায়। ভালো করে এঁটে দরজা লাগানোর পরও উনি কেমন করে চলে আসতেন, নোংরা নোংরা কথা বলতেন আমায়। বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করলে আমি বাধা দিলে মারতেন আমায়, রাগ করে চলে যেতেন। আমি পুরো রাত জেগে থাকতাম, প্রচণ্ড ভয়ে সবসময় গুটিসুটি মেরে বসে থাকতাম হারুন ভাই কোন দিক দিয়ে আসে সেই পথ খুঁজতে গিয়ে পেলাম উনি আমার একটু ভাঙা টিনটা কেটে আরও খানিকটা বড় করেছেন, আর ওই দিক দিয়েই আসেন আমার ঘরে। এবার আমার সহ্যের সীমা অতিক্রম হয়ে গেল। কতদিন আর নিজেকে এভাবে রক্ষা করব? তাই তো চাচিকে সব বললাম, কিন্তু উনি শুনে আমায় সান্ত্বনা দেওয়ার বদলে আমাকেই দোষারোপ করতে লাগলেন। বিষয়টা গোপনে সমাধান না করে অনয় বিনয় করে কাঁদতে লাগলেন। আমি নাকি ওনার ছেলের মাথা নষ্ট করেছি, আমার চরিত্রে দোষ আছে, ঘরের টিন ফাঁকা করে পরপুরুষ ভেতরে নেই, এমন আরও অনেক বিশ্রী কথা শোনাতে লাগলেন। পাড়ার মানুষ কেউ বিশ্বাস করলো, তারা ছি ছি করলো, আর কেউ বিশ্বাস করলো না। কিন্তু বিনিময়ে গোপনে একটু হা হতাশ ছাড়া আর কিছুই করলো না। চাচা ও চাচির কথা বিশ্বাস করলেন। রেগে গিয়ে উঠোনে পড়ে থাকা
একটা চেলাকাঠ দিয়ে খুব মারলেন আমায়। আমার পিঠ জায়গায় জায়গায় কেটে গিয়ে রক্ত বেরিয়ে জামা ভিজে গেল। কাঁদতে কাঁদতে কখন জ্ঞান হারালাম মনে নেই। চাচাতো বোন হাফসা চাচার হাতে পায়ে ধরে থামিয়ে আমায় ঘরে এনে রাখলো। হাফসা আমায় ভালোবাসত, আমার কষ্ট অনুভব করত, কিন্তু চাচির ভয়ে বেশি সাহস দেখাতে পারত না। শরীরে অসহ্য যন্ত্রণা নিয়ে যখন জ্ঞান ফিরল তখন রাত, কিন্তু ভালো করে খেয়াল করে দেখি আবারও সেই বাজে স্পর্শ। ঘৃণায় গা গুলিয়ে উঠল আমার, কিন্তু বাজে স্পর্শটা আমার বুকের দিক থেকে আস্তে আস্তে গলায় আসলো। বাধা দেওয়ার মতো শক্তি আমি পাচ্ছিলাম না, তাও চেষ্টা করছিলাম। এক সময় তা আমার গলায় গিয়ে থামলো আর প্রচণ্ড জোরে আমার গলা চেপে ধরলো। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার, চোখ বড় বড় হয়ে গেল। হারুন ভাই আমার কানের কাছে মুখ নিয়ে বললেন, খুব সাহস দেখিয়েছিলি না, এবার পেলি তো উচিত শিক্ষা। বলেছিলাম না আমার বিরুদ্ধে কথা বলে লাভ নেই। আমার শরীর মনে হয় এবার হাল ছেড়েই দেবে। চোখের সামনে বাবা মায়ের রক্তাক্ত মুখটা দেখতে পেলাম। চোখের কোণ বেয়ে পানি বেরিয়ে এলো। আমার অবস্থা খারাপ দেখে ভয় পেয়ে বোধহয় হারুন ভাই আমার গলা ছেড়ে দিলেন আর তাড়াতাড়ি চলে গেলেন। খুব কাশি আর শ্বাসকষ্ট শুরু হলো আমার। মৃত্যুকে যেন কাছ থেকে দেখলাম। সে রাতে তাড়াতাড়ি ঘুম এলো আমার। শরীরে অনেক ব্যথা, তাই ঘুম আসতে দেরি হলো না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে শরীর নিয়ে আর দাঁড়ানোর জো ছিল না। বহু কষ্টে চাচির ঘরের দিকে যাচ্ছিলাম একটু খাবার চাইতে। গতকাল সকালে একটুখানি খেয়েছিলাম আমি, তারপর থেকে না খাওয়া। চাচির ঘরের কাছে যেতেই শুনি ফিসফিসানির শব্দ। কারো গোপন কথা শোনা উচিত নয় বলে চলে যাচ্ছিলাম, কিন্তু পরক্ষণেই কানে এলো আমার নাম। চাচি তার মায়ের কাছে বলছেন যে গতকাল আমার কথা উনি ঠিক বিশ্বাস করেছেন, কারণ উনি জানেন আমি মিথ্যা বলি না। আর তাই তো হারুন ভাইয়ের জীবন থেকে আমাকে সরাতে উনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে চান, কারণ উনি চায় না ছেলের কোনো কুকীর্তির জন্য আমার মতো অনাথ মেয়েকে কেউ বউ বানাতে। তাই তিনি ওনার মাকে বলছিলেন যেমনই হোক একটা বর আমার জন্য জোগাড় করতে। খুব তাড়াতাড়ি উনি আমায় বিদায় করতে চান। চোখ ভরে জল এলো আমার। হায়রে দুনিয়া, কখন কার ভাগ্যে কী হয় বলা মুশকিল। যেখানে আমার বাবা মার কত স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আর সেখানে চাচি আমায় যেমন তেমন পাত্রের হাতে বিদায় করতে পারলেই বাঁচে। তবে তারপরও একটা কারণে স্বস্তি পেলাম। প্রতিদিন যে নোংরা ছোঁয়ার থেকে বাঁচতে ভয়ে ভয়ে আমি বেঁচে আছি, সেটা তো অন্তত দূর হবে। প্রতিদিন এমন নোংরা ছোঁয়া নিয়ে গা ঘিন ঘিন করার চেয়ে স্বামী যেমনই হোক তাকে নিয়ে সংসার করব। পড়াশোনা না হবে না হোক। একদিনের মাথায় চাচি একটা বর জোগাড় করে বিয়ে দিলেন আমায়। আমি এখনও আমার বরকে দেখিনি। আমাকে সাজানোর সময় চাচাতো বোন হাফসা চাচির সাথে তর্ক করে আমার মায়ের কিছু গয়না এনে পরিয়ে দেয়। যদিও চাচি এতে ওকে আর আমাকে দুজনকেই অনেক কথা শোনায়। বিদায়ের সময় ধরে কাঁদার মতো কেউ ছিল না আমার। সব জায়গায় দেখছি বউ বিদায়ের সময় মা বাবা খালা ফুপু কতজনকে ধরে কাঁদে, কিন্তু আমার দুর্ভাগ্য কাঁদার মতো কেউ নেই আমার। কিন্তু হাফসার চোখে পানি টলটল করছিল, কিন্তু ও চাইতো যে আমি এই দোজক থেকে বেরোই। তাই তো বেশি কাঁদিনি মনে হয়। স্বামী নামক মানুষটার হাত ধরে আমি বেরিয়ে আসলাম আমার নতুন ঠিকানায়। এতটা পড়ে চোখের পানি মুছল ছোঁয়া। সবসময় দুষ্টুমি করা হাসি খুশি মেয়েটার জীবনে এত এত যন্ত্রণার গল্প লুকিয়ে রেখেছিল যে এটা ভাবতেও অবাক লাগে। কতটা কষ্ট সহ্য করেছে ও। এই মুহূর্তে কেয়ার কাছে যেতে খুব ইচ্ছে করছে, জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে ছোঁয়ার। চোখের পানি মুছে চিঠিটা বাকি অংশ পড়ার জন্য হাতে নিতেই শাহানা বেগমের ঘর থেকে ডাক পড়ল ছোঁয়ার। চিঠিটা ভাঁজ করে লুকিয়ে রেখে ও গেল শাহানা বেগমের ঘরে। চারিদিকে মাগরিবের আজানও দিয়ে দিয়েছে। শাহানা বেগমের কাছে গিয়ে দেখল উনি সুতো দিয়ে উলের সোয়েটার বুনছিলেন। ছোঁয়ার চোখ মুখ দেখে বুঝে গেলেন কিছু একটা হয়েছে মেয়েটার। কি হয়েছে রে মা, তোর চোখ মুখ এমন লাগছে কেন? কিছু হয়নি বড় মা, কেন ডাকছিল আমায়? আগে বল তোর কি হয়েছে, আমার কাছে লুকোচ্ছিস? ছোঁয়া শাহানা বেগমকে জড়িয়ে ধরল। তো
তুমি এত ভালো কেন বড় মা? তুমি যদি এমন না হতে তবে কোথায় ভেসে যেতাম আমি? হয়তো কোনো এতিমখানায় ঠাঁই হতো আমার, নয়তো কোনো আস্থা করে। সেই ছোটটি থেকে তুমি আমায় মানুষ করেছো। কেন সবাই তোমার মতো ভালো হয় না বড় মা? কেন চারিদিকে মানুষের জীবনে এত কষ্ট? কাঁদে ছোঁয়া। এতক্ষণে চেপে রাখা কান্না এবার ঝরঝর করে বেরোয় ওর চোখ থেকে। কি হয়েছে ছোঁয়া মা তোর? কি সব বলছিস তুই? তুই এতিমখানায় থাকবি কেন? তুই আমার মেয়ে, এ বাড়ির সন্তান, এ বংশের রক্ত। তুমি সত্যি অসাধারণ বড় মা। অনেকেই পারে না জায়ের সন্তানকে এমন আপন করে নিতে। তাই তো কত শিশু কত অনাদরে অবহেলায় বড় হচ্ছে। আমি তোমাকে খুব ভালোবাসি বড় মা, অনেক ভালোবাসি। তুই যে আমায় ভালোবাসিস তা কি মুখে বলতে হবে রে? আগে বল, কার কষ্ট দেখে আমার পাগড়ির এমন কান্না পাচ্ছে? এমন সময় বাড়ি আসে স্বাধীন, আর শাহানা বেগমের ঘর থেকে ছোঁয়ার কান্না মিশ্রিত কথা শুনে বেচারা ভয় পেয়ে যায়। নিশ্চিত ক্লাসের ওই ঘটনাও কেঁদে মাকে বলছে, এই মনে করে চুপি চুপিও নিচের রুমে চলে যায়। পেছনের দিকে আর ফিরেও তাকায় না। তারপর ছোঁয়া শাহানা বেগমকে কেয়ার কিছু কিছু ঘটনা খুলে বলে। ওর চাচির চাচার আচরণ, মেয়েটার উপর হওয়া অত্যাচার সব শুনে শাহানা বেগমেরও চোখে পানি চলে আসে। তারপর উনি বলেন, তুই কেয়াকে বলবি আর মেসে থাকতে হবে না। ও যেন তাড়াতাড়ি মেসের পাট চুকিয়ে আমাদের বাড়িতে চলে আসে। এটা বড় মার কথা। মেয়েটা কখনো পরিবারের ভালোবাসা পায়নি। এত কষ্টের যার জীবন, তার পাশে ভালো একটা পরিবেশের দরকার। আর ওকে আমাদের বাসায় এনে তোর রুমটা দিয়ে দিস, এখানেও ভালো থাকবে। এত ঘর আমাদের পড়ে আছে, তোর বড় আব্বুর ব্যবসার টাকা, তোর বাবার রেখে যাওয়া প্রপার্টি, আবার স্বাধীনও চাকরি করছে। কে খাবে এত কিছু? আমাদের কম কিসে? একটা মেয়েকে ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য ইনশাল্লাহ আমাদের আছে। এত কষ্ট বুকে রেখে মেয়েটা ওভাবে একা একা লড়াই করবে তা হয় না। আমাদের বাড়িতে ও ভালো থাকবে। কিন্তু বড় মা, ও যা মেয়ে, আমি বললে আসবে বলে মনে হয় না। তুমি নিজে বললে হয়তো আর শুনতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলতে যাব না তোর সাথে। দেখি কেমন না এসে থাকতে পারে। এবার তুই যা, অজু করে মাগরিবের নামাজটা পড়ে নে, মন ভালো লাগবে। আচ্ছা বড় মা। বলেই বেরিয়ে আসে ছোঁয়া। নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন পড়ে বসে থাকে। এবার সত্যিই মনে হয় মনটা হালকা লাগছে। অনেক বোঝা মাথা থেকে নামলে যেমন পাতলা লাগে, কোরআন পড়ার পর ওর নিজেরও তেমন লাগছে। এবার উঠে রাতের খাবার গরম করতে চায়। এদিকে স্বাধীনের সাথে ওর আর দেখাই হয় না। বাইরে থেকে স্বাধীন এসেছে বুঝতে পেরে ও আর স্বাধীনের রুমের আশেপাশেই যায় না। খাওয়া দাওয়া শেষে নিজের আগের রুমে এসে ঘুমিয়ে পড়ে ছোঁয়া। চিঠিটা স্বাধীনের রুমে আছে, তাই বাকিটা পড়াও হয় না। খাবার টেবিলেও একটা কথাও বলেনি স্বাধীনের সাথে। রাত ঠিক কতটা জানা নেই। ঘুমের মাঝে ছোঁয়া কারো দুই বাহুর বন্ধনে আবিষ্কার করে। তৎক্ষণাৎ ওর মাথায় কেয়ার চিঠির কথা স্পষ্ট হয়। ঘুমের মধ্যে মনে হয় কে যেন ওকে গভীরভাবে বাজে স্পর্শ করছে। ওর মনেই থাকে না ও বিবাহিত। সপাট করে স্বাধীনকে ধাক্কা মারে ছোঁয়া। তারপর ছটফট করতে করতে বলতে থাকে, ছাড়ো ছাড়ো আমায়, খবরদার ছবে না আমায়, আমি কিন্তু চিৎকার করব। হঠাৎ ছোঁয়ার এমন আচরণে চমকে যায় স্বাধীন। মেয়েটা এমন করছে কেন? ও তো এমন করে না। ছোঁয়া, এই ছোঁয়া, জান এমন করছিস কেন? কি হয়েছে তোর ছোঁয়া? বুঝতে পারে ছোঁয়া ওটা ওর ভ্রম ছিল। ওর পাশে বাজে স্পর্শ করার মতো কেউ না, বরং ওর স্বামী স্বাধীন শুয়ে আছে। তাই তো চুপ করে যায় ছোঁয়া। কি হয়েছে জান? তুই কাঁদছিলি দেখলাম মার ঘরে। তুই কি কলেজের ব্যাপারটার জন্য খুব কষ্ট পেয়েছিস? আমি সরি রে, আসলে তোর পড়ায় মনোযোগ নেই দেখে আমার মাথা ঠিক ছিল না। প্লিজ রাগ করিস না। এতক্ষণে ছোঁয়ার কলেজের ঘটনা মনে পড়ে। সাথে সাথেই স্বাধীনের বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে করতে বলে, কেন এসছো তুমি এখানে? হ্যাঁ, টিচার হয়ে ছাত্রীর ঘরে আসতে লজ্জা করে না? তাও আবার পাশে শুয়েছো। যাও বলছি আমার রুম থেকে। তুমি স্যার আর আমি ছাত্রী, বেরো। আরো বেশি করে জড়িয়ে ধরে স্বাধীন।
একদম ছাড়বো না। এটা যেই সেই ছাত্রী নয়, একেবারে আমার ব্যক্তিগত ছাত্রী। একবার ধরেছি, জীবনেও আর ছাড়ছি না। তাহলে অমন করো কেন আমার সাথে? সবার সামনে আমার বুঝি লজ্জা করে না? এই, তুমি যাও তো আমার ঘর থেকে। আমি যা করি সব তোর ভালোর জন্যই করি। পড়াশোনায় মনোযোগ না দিলে ভবিষ্যতেও আরও এমন করব। বলেই একদম বুকের সাথে মিশিয়ে নিল ছোঁয়াকে। তাই ছোঁয়াও পারল না বেশিক্ষণ দূরে থাকতে। একদম গুটিয়ে গেল বিশ্বস্ত প্রিয় মানুষটার বুকের মাঝে, আবদ্ধ হলো বাহু ডোরে। জীবনের নতুন অধ্যায়ে পা দেই আমি, সম্পূর্ণ অপরিচিত বৈধ পুরুষের হাত ধরে। তখনও আমি তার মুখটা ভালো করে দেখিনি, তবে তার আচার ব্যবহার দেখে মনে হচ্ছে সে সঠিক জ্ঞানে নেই। সঠিক জ্ঞানে থাকলে একটা স্বামী তার সদ্য বিবাহিত স্ত্রীকে এমন টানতে টানতে হিড়হিড় করে আনত না। বরযাত্রী বলতে শুধুমাত্র দুজন। একজন নাকি সম্পর্কে আমার মামা শ্বশুর হন, উনি বিয়েটা দিয়েছেন আমার সাথে। আবার আমি সালাম দিলে আমার হাতে 200 টাকা দিয়েছেন। আরেকজন আমার স্বামীর বন্ধু, তাকেও খুব একটা সুবিধার মনে হলো না আমার। কেমন করে যেন তাকাচ্ছিল আমার দিকে, যেন চোখ দিয়েই গিলে খাবে। খুবই নোংরা সে চাউনি। পাশের গ্রামে হওয়ায় হেঁটেই আসলাম আমরা। মাঝপথে এসে আমার মামা শ্বশুর বিদায় নিয়ে চলে গেলেন। ওখানেই নাকি ওনার বাড়ি, আর বললেন বাড়িতে গিয়ে আমাদের জন্য রাতের খাবার আজ ওনার বাসায় থেকে কারো মাধ্যমে পাঠিয়ে দেবেন। রাত প্রায় 2:30টার দিকে আমাকে নিয়ে উনি উঠলেন একটা ভাঙা টিনের দোচালা ঘরে। বাড়ি বলতে শুধু ঘরটা ছাড়া আর কোনো চিহ্ন নেই। একটা কারেন্টের বাল্ব ঝুলছিল চালাটার সাথে। উঠোনে থাকতেই ওনার বন্ধু ওনাকে সুরুজ বলে ডাকলেন। তখন বুঝলাম ওনার নাম সুরুজ। তারপর উনি বিদায় নিয়ে চলে গেলেন, সাথে বিড়বিড় করে কি যেন অনেকক্ষণ বলে গেলেন। বৈদ্যুতিক আলোয় আমি ওনার মুখ দেখলাম। শ্যামলা বর্ণের পুরুষটি, দেখতে খুব একটা খারাপ না। আমাকে ঘরে গিয়ে বসতে বললেন। আমি ওনার কথা মতো ঘরে গিয়ে বসলাম। ঘরের মধ্যে আসবাব বলতে একটা মাঝারি সাইজের কাঠের চৌকি খাট আর একটা টেবিল, তার নিচে কিছু পুরনো হাঁড়ি পাতিল। ঘরের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দড়ি টাঙানো, তাতে কিছু কাপড় চোপড় ঝুলিয়ে রাখা। চুপচাপ বসে আছি আমি। তারপর একজন হালকা বয়সী ছেলে এসে খাবার দিয়ে চলে গেল। আমি উঠে খাবারগুলো প্লেটে বেড়ে রাখলাম, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার পরও ওনার কোনো খোঁজ পেলাম না। শেষে আমি অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ি। গভীর রাতে ঘরে কারো জোরে জোরে ধাক্কা দেওয়ার শব্দে ভয় পেয়ে গেলাম। ভয়ে ভয়ে দরজার কাছে যেতেই উনি আমার নাম ধরে ডাকলেন, কেয়া কেয়া বলে। ভেতরে ভেতরে একটা ভালো লাগা কাজ করলো। উনি আমার নামও জানেন বলে। শাড়ির আঁচল দিয়ে ভালো করে ঘুমটাটা দিয়ে আমি দরজা খুলে দিলাম। হস্তদস্ত হয়ে উনি ঘরে ঢুকেই আমায় বললেন আমার হাতের চুড়িটা খুলতে। চুড়িটা আমার মায়ের। আমি ওনাকে বললাম কি করবেন। উনি আমার ওপর ধমক দিয়ে বললেন যা বলছি তাই করো। আমিও ভয়ে ভয়ে বালা জোড়া খুলে দিলাম ওনার হাতে। সাথে সাথেই উনি খুশি হয়ে বেরিয়ে চলে গেলেন। আমায় বললেন ঘুমিয়ে যেতে। বুক ফেটে কান্না এলো আমার। একটা মেয়ে কত স্বপ্ন দেখে এই কাঙ্ক্ষিত বাসরাত নিয়ে, কিন্তু আমি যার জন্য এত স্বপ্ন নিয়ে অপেক্ষা করছি সেই স্বামী এসে একটিবার ফিরেও দেখলো না আমার দিকে। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম আমি। পরদিন ঘুম ভাঙতে একটু দেরি হলো, প্রায় সকাল 8টা বেজে গেছে, কিন্তু বুঝলাম উনি এখনো আসেননি। উঠে বাইরে এলাম আমি। চারদিকটা একটু ভালো করে দেখলাম। কোনো একটা ফাঁকা জায়গায় একটা টিনের ঘর, চারপাশে আশেপাশে কোনো বাড়ি দেখা যাচ্ছে না, শুধু ঝোপঝাড় ছাড়া। তখন আমি বুঝলাম এটা আমাদের এলাকার তালপুকুর। লোকমুখে প্রচলিত আছে, খুব ভয়ঙ্কর জায়গা এটা। ছোটবেলায় অনেক গল্প শুনেছি এই এলাকা নিয়ে। এর থেকে কিছুটা দূরেই হিন্দুদের পুরনো শ্মশান। আমাদের ওখানে একে অন্যকে ভয় দেখাতাম তালপুকুরে কথা বলে, আর সেই তালপুকুরে আমি সারা রাত একাই ছিলাম। এখন যখন জানতে পারলাম তখনই খুব ভয় হতে লাগলো আমার। তাড়াতাড়ি আবার ঘরের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। এভাবে বসেই থাকলাম অনেকক্ষণ। এদিকে বেলাও অনেক হয়ে গেল, কিন্তু ওনার কোনো দেখা নেই। আমার প্রচণ্ড ক্ষুধাও লাগতে লাগলো। গতকাল দুপুর থেকে আমি না খাওয়া,
তখন টেবিলের ওপর গত রাতে ওই বাড়ি থেকে আসা খাবারের কথা মনে পড়ল। উঠে গিয়ে দেখি ভাত আর সাথে মলা মাছের চচ্চড়ি আর ডাল, কিন্তু গতকালের হয় ডালটা গন্ধ হয়ে গেছে আর সাথে ভাতও কিছুটা নরম হয়ে গেছে। এদিকে বেলাও প্রায় 12টা বাজতে চলল। ওনার দেখা নেই। ক্ষুধার চোটে আমি ওই গন্ধ হয়ে যাওয়া ভাত তরকারি খেলাম যতটা পারা যায়। আমাকে তো বাঁচতে হবে, তাই তো যা খেয়েই হোক নিজেকে শক্ত রাখতে হবে। বিকেলে 4টার দিকে উনি বাড়িতে আসলেন, হাতে কিছু বাজার। আমি উঠে গিয়ে বাজারগুলো নিয়ে রান্না করার জন্য, আর উনি বিছানায় এলিয়ে পড়লেন ঘুমানোর জন্য। আমি বাইরে ভাঙা একটা মাটির চুলো দেখেছিলাম, মনে হয় কতদিন ধরে মেরামত হয়নি। ওটাই ঠিক করে রান্না বসালাম। ভাত আর আলু ভর্তা, ডাল রান্না করলাম। রান্না হতে হতেই মাগরিবের আজান দিয়ে দিল। আমি আস্তে আস্তে উঠে ওনাকে ডাকলাম, যদিও লজ্জা লাগছিল। এর মাঝে ওনার সাথে আমার খুব একটা কথা হয়নি। উনি উঠেই রেগে গেলেন আমার ওপর। আমি ভয়ে চুপ করে থাকলাম, কিন্তু এবার উনি যা বললেন তাতে আমি আর চুপ থাকতে পারলাম না। মায়া শোন, রাতে সাজগোজ কইয়া থাকবা, একদম পরিপাটি। আমার কিছু বন্ধু আসবো, আনন্দ দিতে হইব তাদের। কি সব বলছেন আপনি? আপনি আমার স্বামী, আমি আপনার বন্ধুদের আনন্দ দিতে সাজবো কেন? এমন করে বলতেছো যেন কচি খুকি তুমি। ঠিকই তো আগেই পরপুরুষ ঘরে নিয়ে থাকতা, এখন সতী সাজ। আর আমার বন্ধুগর বেলা সতীগিরি। শোনো, এমনি তোমার মতো বেহুদা মেয়ে মানুষে বিয়া করিনি। আমি যা কই সব মাইনা চলতে হইব। দেখুন, আপনি যা শুনেছেন সব মিথ্যা, সব চাচির চক্রান্ত। আমি এমন নই, আর আমি আপনার বিয়ে করা স্ত্রী। আপনি কি করে আপনার বন্ধুদের আমার কাছে পাঠাতে পারেন? এসব পাপ। হাজারা জ্ঞান দিতাই শোনা তো, মায়া মানুষের এত জ্ঞান ভালো লাগে না। আর এমনি তো তোমারে বিয়াই করছি তো এর লেগা। আগে টাকা দিয়া মাইয়া মানুষের কাছে যাওয়া লাগতো, আর এখন ঘরেই পামু। সেই সাথে শালার বন্ধু বান্ধবগর কাছে থেকেও কিছু রোজগার করা যাবো। আমাকে দুজনে খুব ভালো মতো চলে যাবো। ছি, কি নোংরা মন মানসিকতা আপনার! কত নিচু মনের মানুষ আপনি! কি করে নিজের স্ত্রী সম্পর্কে এমন ভাবতে পারেন? প্লিজ এমন করবেন না। বাবা মা না থাকা এতিম মেয়ে আমি। একটু ভালো করে বাঁচতে দিন আমায়। আপনি দিনে একবার খাবারের জোগাড় দিতে পারলে একবারই খাবো, না হলে না খেয়ে থাকবো। তাও অন্তত এমন অবিচার করবেন না আমার সাথে। খুব সুন্দর সুখের সংসার করব আমরা। এই রাখতো তোমার নীতি কথা, এগুলো আমার পেট ভরবো না। আমার সেই টাকা, অনেক টাকা। এমনি রাতে জুয়ায় হারছি মেলা টাকা, তাতে আবার আসতো জ্ঞান দিতে। এই টাকাগুলো না আমার তুলতে হইব এদের কাছ থেকে। বেশি কথা বলে কিন্তু হাত উঠবে। আপনিও শুনে নিন, আপনি যা চাচ্ছেন তা কিছুতেই পূরণ হতে দেব না আমি। সাথে সাথেই উনি এসে আমার চুল ধরে মারতে লাগলেন। এক হাতে আমার চুলের গোছা, আরেক হাতে ইচ্ছে মতো চড় থাপ্পড় দিতে লাগলেন। তারপর জোরে বিছানায় আমায় ঠেলে ফেলে আমার শাড়ি টেনে পুরোটাই খুলে ফেললেন। জানোয়ারের মতো আমার গায়ের উপর পড়ে ইচ্ছে মতো আঁচড় কামড় দিতে লাগলেন আমার শরীরে। যন্ত্রণায় ছটফট করতে থাকি আমি। এমন সময় ওনার ফোনে কেউ কল দেয় বিরক্ত হয়ে মুখে একটা বিশ্রী গালি দিয়ে উঠে গেলেন, আর আমায় শাসিয়ে গেল তৈরি হয়ে থাকতে। দরজা বাইরে থেকে লাগিয়ে উনি চলে গেলেন। একা একা কাঁদতে থাকলাম আমি। যেখানে বিয়ের প্রথম রাত, প্রথম দিন স্বামীর ভালোবাসায় আদরে ভরে থাকার কথা ছিল, সেখানে আমার কপালে শুধুই দুঃখ। কিন্তু একটা জিনিস বুঝে গেলাম আমি, সামনে আমার ওপর আরো ভয়ানক কিছু আসতে চলেছে। আর তাই আমার দুর্বল হলে চলবে না। আমি দুর্বল হলে অনেক কিছু হারাতে হবে আমার। আর যেহেতু আমার পাশে দাঁড়ানোর কেউ নেই, তাই আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। তাই তো রান্না করার সময় যে বড় বটিটা ছিল ওটা এনে নিজের কাছে রাখি, আর না ঘুমিয়ে বসে থাকি নিজের ভাগ্যের পরিণতি দেখতে। রাত হয়ে যায়। এখন আর কল্পিত ভূতের ভয় আমার লাগে না। এখন মানুষ নামক দৈত্যের ভয়ে ভীত আমি। প্রায় 10টার দিকে বাইরে কিছু লোকের কথা শুনতে পেলাম, আর আমি আরও বেশি সচেতন হলাম। দরজা খুলে প্রথমেই প্রবেশ করলো আমার স্বামী নামক অমানুষ, তারপর ওর সেই বন্ধু যে বিয়ের রাতে বাজেভাবে দেখছিল আমায়। আরও 2জন ঢুকলো ওদের সাথে। সুরজ নামে আমার স্বামী বলল, আরে ওই তো জায়গায় আছে আমার জন্য। দেখছিস কত লক্ষ্মী বউ আমার। এখন আমার টেস্ট করা হয় নাই। তোদের মধ্যে কে যাবি আগে ক? বেশি টাকা কিন্তু দিতে হইব তার। খবরদার,
আর এক পাও কেউ আগাবে না, একেবারে কোপ মেরে কেটে ফেলবো। দূরে থাকো সবাই। এই মায়া কি করতেছোস? তখন দেওয়া ওষুধ বুঝি কম হয়েছে? ফেল, ওইটা হাত থেকে ফেল, নাহলে কিন্তু খবর আছে তোর খামতি মাগি। এক পা এগিয়ে দেখেন কি করি। কিছুতেই আমি আপনাদের উদ্দেশ্য সফল হতে দেব না। আগে আপনাদের কোপাবো, পরে নিজেকে। কিন্তু তবুও আমি এসব করব না। আমার স্বামী তবুও আমার দিকে এগোতে লাগে আমার হাত থেকে বটিটা নেয়ার জন্য। আর তখনই এক কোপ দেই ওনার ডান বাহু বরাবর। রক্ত গল গল করে বেরোতে থাকে ওনার পেশি থেকে। বাকি দুজন ভয়ে দৌড় দেয়, আর ওর বন্ধু ওকে ধরতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে আমি পালাই ওখান থেকে। রাতের আধারে তালপুকুর, শ্মশান সবকিছুর ভয় তুচ্ছ করে পালাই আমি। তারপর ভাবি কোথায় যাব? চাচির বাড়ি। কিন্তু ওখানে গেলে এমনিতেই আমি বোঝা। তারপরও এমন কাণ্ড করেছি শুনলে চাচি আমায় ঘাড় ধরে বের করে দেবেন। তার থেকে অন্য কোথাও যেতে হবে আমার। কিন্তু আমার এসএসসি পাশের আর ইন্টারের সার্টিফিকেট, কাগজপত্র আনতে হবে। কারণ জীবনে বাঁচতে হলে আমায় লেখাপড়া করতেই হবে। তাই তো চাচির বাড়ি যাই আমি। তারপর গোপনে যেই রাস্তাটা দিয়ে হারুন ভাই আমার ঘরে ঢুকতো, ওটা দিয়ে ভেতরে ঢুকি আমি। আর নিজের যেটুকু কাপড় চোপড় ছিল সেগুলো একটা ব্যাগে ঢুকিয়ে কাগজপত্রগুলো নেই। তারপর ওখান থেকে বেরিয়ে আসি আমি জীবনের সম্পূর্ণ আলাদা ঠিকানায়, যেখানে কেউ নেই আমার সাথে। সম্বল বলতে গলায় মার একটা মোটা হার আছে, যেটা অনেক ঝগড়া করে হাফসা চাচির কাছ থেকে নিয়ে দিয়েছে। আর সুরুজও মনে হয় কাপড়ের নিচে থাকায় খেয়াল করেনি। আর আছে সুরুজের মামার দেয়া 200 টাকা। কিন্তু কোথায় যাব ভাবতেই মাথায় আসে বিউটি আপার কথা। উনি আমাদের গ্রামেই থাকেন আর আমায় খুব স্নেহ করেন। আমি বিউটি আপার বাড়িতে যাই। আপা ডিভোর্সি ছিলেন, তাই একাই থাকতেন। আমি দরজায় বেশ কয়েকবার ডাকতেই উনি খুলে দেন। পুরো ঘেমে একাকার। আমায় দেখে এভাবে উনি অবাক হয়ে যান। পরে আস্তে আস্তে আমি ওনাকে সবটা খুলে বলি। আপা শুনে আমায় সাহস দেন আর আমায় বলেন রাতের মধ্যেই ঢাকায় চলে যেতে। যেহেতু সুরুজকে আমি কোপ মেরেছি, তাই ওর কোনো ভালো মন্দ কিছু হয়ে গেলে পুলিশ কেস হয়ে যাবে, আর দিন হয়ে গেলে লোক জানাজানি হয়ে যাবে আমি এখানে আছি। তাহলে অবস্থা আরও খারাপ হতে পারে। বিউটি আপার রাতেই আমায় গোসল করালেন, তারপর ভাত খেতে দিলেন। টেনশনে আর ভয়ে ক্ষুধা হারিয়ে গিয়েছিল আমার, তবুও আপার জোরাজোরিতে খেতে হলো। তারপর উনি ওনার বিছানায় ঘুমোতে বললেন আমায়। শেষ রাতে 4টার দিকে আপা আবার ডেকে তুললেন আমায়। তারপর নিয়ে স্টেশনে আসলেন আর ঢাকায় ট্রেনে তুলে দিলেন আমায়। সাথে একটা ঠিকানা দিলেন ওনার এক বান্ধবীর, যে গার্মেন্টসে কাজ করে। ওনার কাছে বিউটি আপার নাম বলে সাহায্য নিতে বললেন। অবশেষে ঢাকা আসি আমি। আসার সময় বিউটি আপা কিছু টাকাও দিয়েছিলেন। উনি দর্জির কাজ করতেন, তা থেকে রোজগার করে নিজের আর অসুস্থ মায়ের খরচ চালাতেন। একদম নতুন শহরে একা আমি চলে আসলাম। তারপর অনেক ঠোকর খেয়ে, অনেক জায়গায় ঘুরে, কখনো না খেয়ে থেকে মানুষের অবহেলা পেয়ে আজ আমি এ জায়গায়। এখন আমি সবচেয়ে ভালো জীবন পেয়েছি। টিউশনি করি, হাতের কাজ করি, যা পাই কলেজ খরচ, মেস ভাড়া দিই। হাতে কিছু থাকলে খাই, নয়তো পানি খেয়ে শান্তির ঘুম ঘুমাই। তবে খাবার কিনতে না পারলেও স্লিপিং পিল কেনার টাকা আমার রাখতে হয়, নয়তো আজও সেই অতীতের বাজে স্পর্শ আর ভয়াবহ রাতের কথা মনে করে ভয়ে কুকিয়ে যাই আমি। এখন তোমরাই বলো, কি করে এমন জঘন্য অতীত নিয়ে আমি বাঁধনের মতো পবিত্র মানুষের সামনে দাঁড়াবো, যেই চুলে উনি ডুবে যেতে চেয়েছেন। একদিন এই চুলেরই গোছা ধরে কেউ বেদম মেরেছে আমায়। আমি কি করে ভুলবো যখন উনি মুগ্ধ হয়ে আমার চুল ছোবেন? বিশ্বাস কর, আমার মনে হবে এই বুঝি খপ করে ধরে আঘাত দেবেন। আমি কোনো অনুভূতি পাবো না ওনার ভালোবাসায়, বরং উনি কষ্ট পাবেন। উনি পবিত্র আর আমি কলঙ্কিত। উনি পরিশুদ্ধ আর আমি নোংরায় ভরা। তাই তো আমার এই নোংরা জীবনে আমি কাউকে জড়াতে চাই না। চিঠিটা পড়ে চোখের পানি মুছল বাঁধন। ছোঁয়া আজ সকালে পুরো চিঠিটা পড়ে বাঁধনকে ডাকে ওদের বাড়ি। তারপর বাঁধন আসলেই এগিয়ে দেয় চিঠিটা পড়তে। নয়ন ভরা জল নিয়ে চিঠিটা পড়ে বাঁধন। ছোঁয়া আস্তে আস্তে বাঁধনের কাছে এসে হাতে হাত রেখে বলে, আপনি কিছু বলবেন না ভাইয়া? বলবো, তবে এখানে নয়। যা বলবো তা ওর সামনেই বলবো। চল, আমরা এক্ষুনি কেয়ার কাছে যাব।
আচ্ছা ভাইয়া চলুন, তবে প্লিজ ভাইয়া অভাগীটাকে কোনো দোষ দেবেন না, প্লিজ ভাইয়া। ওকে একটা সুস্থ সুন্দর জীবন দিন, এসব অতীতের জন্য ওকে ছেড়ে যাবেন না। ছোঁয়া, তুমিও কি পাগল হলে? আমার কি করা উচিত তা আমি ভেবেই নিয়েছি। এখন চলো আমার সাথে। আচ্ছা ভাইয়া চলুন। বলেই ছোঁয়া আর বাঁধন কেয়ার মেসের দিকে যায়। আজ ছোঁয়া কলেজে যায়নি, বাঁধনকে আসতে বলেছে বলে। আর স্বাধীনকে ফোন করে বলে কলেজে কেয়া আছে নাকি দেখতে। স্বাধীন জানায় কেয়াও আজ কলেজে যায়নি, তাই ওরা কেয়ার মেসের উদ্দেশ্যে রওনা দেয়।